আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল্লাহ মামুন, যিনি জাপান থেকে ঢাকা এবং ঢাকা থেকে পরবর্তী ফ্লাইটে রাজশাহীতে এসেছেন। আমি সরাসরি এয়ারপোর্ট থেকে নিয়ে এসে তাকে আমাদের স্টুডিওতে তুলে ধরেছি তার সময়ের সীমাবদ্ধতার কারণে। তো তার পরিচয় হচ্ছে, তিনি রাজশাহীর ল্যাবরেটরি হাই স্কুল থেকে পড়াশোনার জীবন শুরু করে এখন জাপানে তার কর্মজীবন চলছে এবং এই জাপানে তিনি সুদীর্ঘ সময় ধরে আছেন। তিনি আমাদের সাথে শেয়ার করবেন তার স্টুডেন্ট লাইফ থেকে ওনার জাপান পর্যন্ত তিনি যে গেলেন, এই ছাত্র জীবন এবং কর্মজীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরবেন। আমাদেরকে জানাবেন কিভাবে টেকনোলজির চেঞ্জ হচ্ছে গোটা পৃথিবীব্যাপী, যেহেতু জাপানকে ওয়ান কাইন্ড অফ বলা হয় টেকনোলজির একটা রাজধানী। সো আমরা ধাপে ধাপে তার কাছে জানবো। ভাইয়া, আমাদের সাথে স্বাগতম। আপনাকে স্বাগতম, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। যেহেতু আমরা নিজেরা তুই করে বলি, আমার মনে হয় সাথেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এনিওয়ে, আমরা কন্টিনিউ করি। প্রথমে জানতে চাইবো এই ল্যাবরেটরি হাই স্কুলের কথা। এখানে যেহেতু পড়াশোনার একটা পাঠ শুরু হয়েছে, এই স্কুল জীবন থেকে পরবর্তী উচ্চতর শিক্ষার জীবনের কিছু ঘটনা আমি জানতে চাচ্ছি। ওকে, সো 86 সালের দিকে সম্ভবত আমি এই ল্যাবরেটরি স্কুলে ভর্তি হই ক্লাস 6-এ। এরপরে 91-এ আমার ম্যাট্রিক, এরপরে ভর্তি হই রাজশাহী কলেজে সায়েন্সে। সেইখানে 93 সালে পাশ করি। পাশ করার পরে ভর্তি হই রাজশাহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে। কিন্তু আমার পরিবার থেকে টেকনোক্র্যাট হইতে হবে এরকম একটা ভাব ছিল, যে তো মানে সরকারি চাকরি না, টেকনোক্র্যাট হইতেছে টেকনোলজিস্ট। ও আচ্ছা, সরি। হ্যাঁ, তো রাজশাহী ইউনিভার্সিটির ফিজিক্স এটা হচ্ছে বেসিক সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স না। এবং আমার কিছু ফ্যামিলি মেম্বার আছে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, তারাও গ্র্যাজুয়েট। তো তারা চাচ্ছিলেন যে আমি ওখান থেকে পড়াশোনা, ওখানে মানে রাজশাহী ইউনিভার্সিটি আর এই কৃষি ভার্সিটির মধ্যে কৃষি ভার্সিটির জন্য চয়েস হয়। তারপরে কৃষি ভার্সিটিতে পড়লাম। পড়ার এর মাঝখানে আমাদের সময় সাংঘাতিক সেশন জ্যাম ছিল। আচ্ছা, হ্যাঁ, তোমাদের সময় ছিল কিনা, আমাদের সময় খুব সেশন জ্যাম ছিল। তো আমি 93-তে ভর্তি হয়ে 95-তে আমার ক্লাস শুরু হয়। তো এই সময়টা বেকার বসে থাকবো, তখন আমার চাচা সেরিকালচার রিসার্চে চাকরি করতেন রাজশাহীতে। তো তার উৎসাহে আমি এবার 1 বছর সেরিকালচার ডিপ্লোমা একটা কোর্স করি। ডিপ্লোমা ছিল, এটা আমার জানাই ছিল না যে 1 বছর একটা ডিপ্লোমা কোর্স ছিল এবং খুব ভালো করছিলাম ওখানে। এরপরে 95-তে যখন ক্লাস শুরু হয়, আমি ময়মনসিংহে শিফট করি। ময়মনসিংহ শিফট করার পরে আমার 2000 সালে অনার্স, তারপর মাস্টার্স 2000 সালের মধ্যে শেষ হয়। শেষ করার পরে আমি একটা, তোমার হয়তো মনে আছে যে আমি একটা সফটওয়্যার কোম্পানি তখন স্টাবলিশ করেছি, কেডি সফট নামে। হ্যাঁ, তো আমি স্টার্ট করেছিলাম মেনলি ডেটা অ্যানালাইসিস, নিউমেরিক্যাল ডেটা, স্ট্যাটিস্টিক্যাল ডেটা যাকে বলে, এখন যেটাকে ডেটা সায়েন্স বলতেছে। আমার আরও একটা স্পেশালিটি ছিল স্পেশিয়াল ডেটা, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। আমার মাস্টার্সও ছিল এর উপর, সম্ভবত এই ইউনিভার্সিটিতে ফার্স্ট থিসিস এটা করার পরে আমি ইউডা, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ নামে একটা ইউনিভার্সিটি ছিল, সেইখানে লেকচার হিসাবে কাজ করি প্রায় বছর 3। এই সময় জাপান গভর্নমেন্টের মনবো কাগাকশু স্কলারশিপ বা নেক্সট স্কলারশিপ বলে, সেইটা মানে এটা ওয়ার্ল্ডের একটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ। সেই স্কলারশিপে আমি বায়ো ইনফরমেটিক্স ল্যাবে কিউশু ইউনিভার্সিটি, জাপানের 7টা ইম্পিরিয়াল ইউনিভার্সিটি আছে, তার মধ্যে কিউশু ইউনিভার্সিটি একটা, মানে জাপানের টপ র্যাঙ্কিং 7টা ইউনিভার্সিটি। সেইখানে এগ্রিকালচার ফ্যাকাল্টি, কিন্তু বায়ো ইনফরমেটিক্স ল্যাব। আচ্ছা, সেইখানে আমি ছাত্র হিসেবে যাই এবং ওখান থেকে পিএইচডি কমপ্লিট করি হচ্ছে ডায়ালাইসিস, মানুষের কিডনি ফেল করলে ডায়ালাইসিস করে না, সেই ডায়ালাইসিসটা যেন কম্পিউটারে প্রেসক্রিপশন ডিজাইন করা যায়, সেটার উপর ম্যাথমেটিক্স আর কম্পিউটার প্রোগ্রামিং ব্যবহার করে আমার থিসিস ছিল। সেইটা করার পরে যখন আমার 3rd ইয়ার চলছে, 3rd ইয়ার চলার সময় কাকতালীয়ভাবে একটা
টেলিফোন কোম্পানি, আচ্ছা তাদের একটা বিলিং সার্ভার ক্র্যাশ করে। আমার টেলিকমে বিন্দুমাত্র ধারণা ছিল না। আচ্ছা লং স্টোরি শর্ট, সে বলে যে আমি খবর পাই যে আমার ফ্রেন্ডস অফ ওই কোম্পানি সিইও ছিলেন। আচ্ছা আচ্ছা তো যে এটা রিকভার করতে পারবো কিনা। আমার যদি ভুল না হয় এটা সাদিয়া টেক ছিল। সাদিয়া টেক নামে একটা কোম্পানি ছিল। তো আমি শুধু আমার রিসার্চে আমি অনেক লিনাক্স ব্যবহার করেছি, আমার আর্লি লাইফে করেছি, আমি এগুলো পরে আমরা হয়তো আলোচনা করব। দিয়ে সেইটা করার পরে ওনার একটা বিলিং সার্ভার প্রায় আমার সম্ভবত 50-60 লক্ষ ইয়েনের তার বিল আটকে গেছে, যে উনি কাস্টমারকে বিক্রি করেছেন কিন্তু সেই সার্ভারটা ক্র্যাশ করেছে, এটা রিকভার করতে পারছেন না। হ্যাঁ, তখন আমার মনে হয় কিভাবে যেন ফরচুনেটলি লাকি কোইন্সিডেন্স হোয়াট এভার ইউ ক্যান সে এটা রিকভার করলাম। হ্যাঁ, এবং আমি বলছি যে মাই এসকিউএল ছিল মনে হয় এটা আমার মেনলি নিজে নিজে শেখা। আচ্ছা রিকভার করার কয়েকদিন পরে উনি চাকরির অফার দিল। তো তখন মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি একাডেমিকে ফিরেই যাব, 1 বছর ট্রাই করি না, দেখি কর্পোরেট মার্কেট কিরকম। এই 1 বছর আলটিমেটলি 20 ইয়ার্সে এসে ঠেকছে। তো এটা একটা সাংঘাতিক ট্রানজিশন বলবো যে ক্যারিয়ারটার শুরু হয়েছিল মানে স্পেশালি পড়াশোনা, হায়ার এডুকেশন যেভাবেই বলি না কেন, স্পেশালি পিএইচডি পর্যন্ত সব হচ্ছে এগ্রিকালচারে, রাইট? নট এক্স্যাক্টলি না, আমার অনার্স হচ্ছে পিওর এগ্রিকালচার, মাস্টার্স হচ্ছে এগ্রিকালচার, এমএস ইন সয়েল সায়েন্স, কিন্তু মেজর হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন মডেলিং এ। আমার মাটি ছুঁয়ে দেখতে হয়নি, পুরোটা ম্যাথমেটিক্স। বাট ইন টার্মস অফ যদি আমরা বলি মানে আমাদের মতো কমন পিপলের জন্য ওটা মোটামুটি ওই রিলেটেড কাজের কাছাকাছি আর কি। তো যাই হোক, এখন যে ছিল হচ্ছে এগ্রিকালচার আর ট্র্যাকটা আস্তে আস্তে ঢুকে গেল হচ্ছে এরপরে ফুললি খুবই অ্যাডভান্স মেডিকেল সায়েন্স। আচ্ছা, যে যখন আমি পিএইচডিটা করি আমাকে পড়তে হয়েছে নন লিনিয়ার নিউমেরিক্যাল অ্যানালাইসিস, ম্যাথমেটিক্সের কোয়াইট অ্যাডভান্স আচ্ছা কিছু টেকনিক, সেটার সাথে জোড়া দিয়েছে হিউম্যান ফিজিওলজি, কিভাবে বডিতে ডিফিউশনগুলো হচ্ছে, ডায়ালাইসিস হয়। বায়োলজিতে আমার সবসময় একটা খুব প্যাশন ছিল। আমি অরিজিনালি ডাক্তার হতে চেয়েছিলাম, মেডিকেল ডক্টর, কিন্তু এন্ডেড আপ উইথ ডক্টরও হয়নি, ওইদিকে হচ্ছে কৃষি খাতা হয়নি, শেষ পর্যন্ত চলে আসা হলো টেকিতে। হ্যাঁ, আচ্ছা, এই টেকের ইস্যু যেহেতু আসলো, যেহেতু ছোটবেলা থেকে দেখছি, সেক্ষেত্রে আমার যদি স্মরণ শক্তি বৃদ্ধি না করে, এসএসসি বা তারও আগে থেকেই কম্পিউটার জগৎ বা এই জাতীয় পত্রিকা রাজশাহীতে তখন মনে হয় খুবই কম ছিল, অথবা ঢাকা থেকে মনে হয় কুরিয়ার করে নিয়ে আসা হয়তো, বা এরকম করে মনে হয় এই কম্পিউটার রিলেটেড পত্রিকাগুলো মনে হয় তখন থেকেই পড়ার অভ্যাসটা ছিল। হ্যাঁ, ক্লাস 6 না আর একটু পরে, ক্লাস 6 এ আমি যখন রাজশাহীতে আসি, রাজশাহীতে মানে আমার বই পড়ার একটা নেশা ছিল, এবং বই মিন্স এনি বুক। তো এখন এনি বুক বললেই তো হয় না, এনি তখন ছোট মানুষ, বই কই যাব। লাইব্রেরি স্কুলে একটা লাইব্রেরি ক্লাস ছিল আমাদের, এখন আছে কিনা তোমাদের বা নতুন জেনারেশন লাইব্রেরি বলে কোনো ক্লাস আছে কিনা, তখন ছিল কি আমরা হাতে গোনা কয়েকটা ছেলে ওখান থেকে বই নিতাম, পড়তাম। এরপরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা বই পড়ার প্রতিযোগিতা ছিল, হ্যাঁ, সেইখানে আমি যখন ক্লাস সম্ভবত 89 বা 90-র দিকে ঘটনা, পরপর 2 বছর আমি একবার মনে হয় থার্ড, একবার সেকেন্ড রিজিয়ন অফ রাজশাহী ডিভিশনে বই পড়ার প্রতিযোগিতা, বই পড়ে ওখানে কিছু কমেন্ট লিখতে হতো, সেটা বিভিন্ন জাজরা জাজ করে। এরপরে হচ্ছে যখন ম্যাট্রিকে উঠি, তখন আসলে আমি এই যাওয়ার সাহস পেলাম, এই যে পাবলিক লাইব্রেরি। আমার কাছে এটা একটা গোল্ড মাইন মনে হলো। পাবলিক লাইব্রেরি এখনো আছে রাজশাহীতে এটা। এবং আমার কিছু ফুপু চাচা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন, তারা আমাকে হেল্প করছে রাজশাহী ভার্সিটি লাইব্রেরিতে অ্যাক্সেস করতে। ওইখানে অ্যাক্সেস দিয়ে দিয়েছে, হ্যাঁ, যে তার সাথে করে নিয়ে যেত, পড়তাম ওখানে, সব ম্যাক্সিমাম ইংরেজিতে বই। কিন্তু আমি ওই দেখতে যেয়ে দেখলাম যে ওগুলো তো লেখা হচ্ছে অনার্স স্টুডেন্টদের জন্য বইগুলো। পাবলিক লাইব্রেরি হচ্ছে মানে জাস্ট গুগলে যদি সার্চ দাও হু আই অ্যাম, তাহলে যে বিলিয়ন্স অফ পেজ বেরোবে সেরকম। কিন্তু আমার সময় কোনো ইন্টারনেট ছিল না। তো কোনো এক সময় আমি ঢাকা যেয়ে দেখি কি যে কম্পিউটার জগৎ নামে একটা পত্রিকা, যারা কম্পিউটার
আর ইলেকট্রনিক্স, এই দুইটা কম্বাইন করে সহজ ভাষায় লিখছে। হ্যাঁ হ্যাঁ, তখন কস্টলিও ছিল বেশ, তো আর রাঁচিতে আসতো না ওটা। তো কেউ ঢাকা গেলে অথবা আমি যখন গেছি বিভিন্ন কারণে রিকোয়েস্ট করে অন রিকোয়েস্টে। তো এইগুলো, এটা তো টেকনোলজির হচ্ছে পছন্দের জিনিস, যদিও ক্যারিয়ার করার টার্গেটটা ছিল অন্যদিকে, হ্যাঁ ভিন্ন জিনিস। কিন্তু সাদিয়া টেকের একটা কাজ, মানে আমি শব্দটা বাই চান্সই বলবো, বাই চান্স তার সাথে ইনভলভ, এবং তারপরে দেখা গেলো ক্যারিয়ার পুরোটাই টেকনোলজি নির্ভর। সাদিয়া টেকের পরে, তারপরে সাদিয়া টেক তো ওয়ান কাইন্ড অফ টেলিকমিউনিকেশনের মতোই বলা যায়, টেলিকমিউনিকেশন। দেন হচ্ছে এরপরে কোথায়? এরপরে সনি জাপানে। সনি জাপানে অফার। সেখানে কি ধরনের কাজ ছিল? সেটা ছিল সনি গ্লোবাল ডেটা সেন্টার অপারেশন। সোজা বাংলায় যদি বলি যে সনি পিকচার্স, আচ্ছা, যারা মুভি বানায়, সিনেমা বানায়, তাদের একটা গ্রুপ। এই গ্রুপ এদের হচ্ছে তোমার একটা ডেটা সেন্টারে তাদের 1500 সার্ভার ছিল। 1500 সার্ভার, এবং এই 1500 সার্ভারে মুভি টাইটেল, এমপ্লয়ীদের বেতন ইত্যাদি ইত্যাদি রোজ ব্যাকআপ নেওয়া হতো। তো সেই রোজ প্রায় 1.75 পেটাবাইট ডেটা, পেটাবাইট। হ্যাঁ, তো সেই ডেটা সেন্টারে ঢুকতে 7-8টা তোমার লেয়ার লাগে। হ্যাঁ, এবং ডেটা সেন্টার ক্লিন করাটাও, এটা কোনো ক্লিনার করতে পারবে না, নট রোবট বা না, এটা হচ্ছে শুধুমাত্র আমরা যারা অ্যাডমিনরা ভিতরে থাকতাম তারাই ওইটা ক্লিন করে। কেন? মনে করো একটা চুল পড়ছে, এই চুলটা ঝাড়ু দিয়ে সরাইতে এটা যে কোনো ক্লিনার পারে, কিন্তু এই চুল না হয় একটা কোনো কন্ডাক্টিভ ফাইবার হতে পারে, বা কেবল এটা উড়ে যেহেতু কোথাও যদি পড়ে শর্ট করলে, এটা তো সিম্পল সার্ভার ওই ক্লিনারের জন্য, আমার জন্য না। তো ওই এটা ছিল। এরপরে সনি জাপান, ওখানে আমি ছিলাম কতদিন? সম্ভবত 6 মাস বা সামথিং। আচ্ছা, তারপরে ইন দ্য মিন টাইম হঠাৎ করে এরিকসন জাপান থেকে একটা অফার দেয়। সনি জাপান থেকে এবার হচ্ছে এরিকসন জাপান। আচ্ছা, এরিকসন জাপান তখন জাপানে ওরা প্রথম 4G নেটওয়ার্ক বসানো শুরু। কত সালের ঘটনা? 2012 দিকের। আচ্ছা, তো ওরা, এবং মজার ব্যাপার হলো, তুমি জেনে আশ্চর্য, এই যে সাদিয়া টেকে আমি আসলে অ্যাপ্লাই করিনি এমনি, মানে ওই যে বললাম যে বাই চান্স, বাই চান্স। এরপর আমার লিঙ্কডইন প্রোফাইল ছিল, সেটা থেকে আমাকে অফার করেছে সনি। আচ্ছা, হ্যাঁ, এবং সনির যে রিক্রুটার আমাকে অফার করেছে, সে বলেছে তুমি কি কি নিয়ে কাজ করেছো, এটা থার্ড কোশ্চেন হলো তুমি কি 1 তারিখে জয়েন করতে পারবে? আচ্ছা, তো আমি আসলে মেন্টালি রেডি ছিলাম না, এবং সনির কালচার একটা ফ্যাক্টর চ্যালেঞ্জ হিসাবে নিলাম। আচ্ছা, এরিকসনে কি ধরনের কাজ ছিল? এরিকসনে আমার ডেজিগনেশন ছিল সলিউশন আর্কিটেক্ট। এটা সোজা বাংলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, অথচ পড়াশোনা নাই, কোনো পড়াশোনা নাই, কিন্তু এরিকসনে আমাকে যিনি লাইন ম্যানেজার রিক্রুট করছে, সে বলতেছে যে তোমার সিভিটা এত ইউনিক যে আমি আগে যখন এই যে সাদিয়া টেকে কাজ করছি, সনিতে কাজ করছি, সেইগুলো হচ্ছে এই ভেরি আইটি রিলেটেড, কিন্তু কমিউনিকেশন। হ্যাঁ, ভিওআইপি নামে একটা টেকনোলজি আছে বা আইপি টেলিফোন, সেগুলোর সাথে রিলেটেড। ডেটা সেন্টার অপারেশন, এটা একটা বিশাল স্কিল। এবং ওরা করছিল কি 3G থেকে 4G, জাপানের 2টা মেজর অপারেটর সফটব্যাংক আর KDDI, তারা তখন এসে যাচ্ছিল তোমার 3G থেকে 4G তে ট্রান্সফার হচ্ছে, এবং এরিকসন এক চিঠিয়ে দুটাতেই অফার পায়। তো ওদের মানুষ দরকার, কিন্তু ওদের এরিকসন তুমি বুঝে, এরা প্রায় 150 বছর পুরানো, এবং এরা অনলি ওয়ান টাস্ক করে, সেটা হচ্ছে টেলিকম। এর বাইরে কিছু না, এবং দে আর সো গুড। এটা তো ওরা যখন আমাকে নিচ্ছে, আমি নিজেই সারপ্রাইজ যে মানে আমাকে কেন নিচ্ছে, ওরা বলছে যে তুমি এমন কিছু কাজ করছো যেটা ট্রান্সফরমেশন 4G তে এই টেকনোলজিগুলো ব্যবহার হবে। হ্যাঁ, এখন আমি রেডি ছিলাম, টাইমিংটাও ভালো ছিল, লাকও ছিল, সব মিলায় এই এরিকসনে ঢুকে গেছি। এবং এরিকসনে কতদিন এখানে কাজ করা? 8 বছরের মতো। 8 বছর। হ্যাঁ, এই 4G to
3G to 4G ট্রান্সফরমেশন আমার স্পেশালিটি ছিল হচ্ছে তোমার সফটওয়্যার ডেভেলপমেন্ট। যখন এরিকসনের রেডিমেড প্রোডাক্টগুলো তোমার কাস্টমারকে ডেলিভার দেওয়ার পরে জাপানের বিভিন্ন রুলস রেগুলেশন অনুযায়ী ওইগুলোর মডিফিকেশন দরকার হয়। যে ধরো প্রোডাক্ট এ প্রোডাক্ট বি এটা এক্স্যাক্টলি একটার সাথে কাজ করবে না, মাঝখানে একটা প্রোডাক্ট সি মেডিয়েটর দরকার, মানে কনভার্টার টাইপের কিছু। ধরো কনভার্টার, আচ্ছা। সোজা কথা একটা তোমার 3 ইঞ্চি পাইপ আছে, একটা 1 ইঞ্চি পাইপ আছে, কানেক্টর লাগবে। তো এই কানেক্টরটা বানাতে হয়। এখন কানেক্টরটা বানাতে আমার কাজ হলো যে আমাকে দুটো ইন্টারফেসে পড়তে হবে, দুইটা সম্পর্কে জানতে হবে ভালো মতো। এবং ফানি থিং হলো এই যে কানেক্টরটা এটা তো এক্সিস্ট করে না কোথাও, কোনো বই কোথাও। এটা সম্পূর্ণ দুইটার উপরে বেস করে নিজে একটা ধারণা তৈরি করে নিয়ে আবার একটা কানেক্টর বানাতে হবে। এই জন্যই এদেরকে আসলে যারা এই ডকুমেন্টটা ডিজাইন স্পেকটা লিখতে হয়, এবং কাস্টমার কি এটা অ্যাকসেপ্ট করবে। কারণ আমি যখন টেলিকম অপারেটর দেখো, বাংলাদেশের টেলিকম অপারেটর কটা আছে? চারটা বা পাঁচটা। আইটি কোম্পানি কয়টা আছে? অসংখ্য। হ্যাঁ, এখন কোশ্চেন হলো এই চারটার কাছে গভর্নমেন্ট এবং জনগণের এক্সপেকটেশন এবং তাদের যে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, এইটা তুমি আইটি যত বড়ই কোম্পানি হোক, হ্যাঁ, ইভেন গুগল, মেটা, তাদের চেয়েও হইতেছে যে এই টেলিকম কোম্পানির ডেলিভারি হইতেছে অনেক বেশি স্ট্রিক্ট। হ্যাঁ, তো এইখানে এই সলিউশন আর্কিটেকচার কাজ ছিল যে আমি টেকনোলজিটা বুঝে কাস্টমারকে বেচার চেষ্টা করব, এবং কাস্টমার যেন অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ আমি যেটা দিচ্ছি এটা তার নিড করে, কারণ তাকে তো এটা মেনটেন করা লাগবে। হ্যাঁ, এই জন্যই এক্সাক্ট ইঞ্জিনিয়ার বলে না। তখন আমি ধরো ডকুমেন্ট লিখলাম, ইন্টারফেস লিখলাম, লিখে আমি টেস্ট কেস লিখে দিলাম, লিখে সিস্টেম ইঞ্জিনিয়ার যারা আছে তারা হয়তো কোড করলো। কোডিং আমার জব না। হ্যাঁ, আমি খালি কোড রিভিউ করেছি, হয়তো টেস্ট করেছে, টেস্ট রেজাল্ট ওকে কি না সেটা ভেরিফাই করেছি। এরকম ধরো যে আলটিমেটলি এটা কেডিডিআই, সফটব্যাংক, ডোকোমো, জাপানের অল 3 মেজর অপারেটর, 3টা অপারেটর, 3টাতেই কাজ করেছি। এরিকসন আর এখন কাজ করা হচ্ছে রাকুতেন, রাইট? রাকুতেনের সাথে রাকুতেন বলা হচ্ছে, আমি প্রেফার করব রাকুতেন মোবাইল। রাকুতেন গ্রুপের একটা পার্ট, হ্যাঁ, আমি তাদের উইং আছে বা সেপারেট সিস্টার কনসার্ন আছে, তার মধ্যে রাকুতেন মোবাইলে। জি। আর এরিকসন মাঝখানে আর কোথায় কাজ করা হয়েছে? আর একটা নোকিয়া জাপান, আর একটা হচ্ছে মেগা, এদিকে সনি, এদিকে এরিকসন, তারপরে এদিকে হচ্ছে নোকিয়া। কি বাদ থাকলো? কেউ বাদ আছে কিনা? ওয়েল, হুয়াওয়ে জেডটি তে কাজ করে হয়তো সামনে এখনো সুযোগ আছে, ইনশাআল্লাহ হবে নিশ্চয়ই। আচ্ছা, রাকুতেন তো হচ্ছে, আমি যদি ভুল না করি, যে তারা আসলে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। অরিজিনালি হচ্ছে যে মূল বেসটা তার ই-কমার্স প্ল্যাটফর্ম, বাট তাদের একটা উইং হচ্ছে রাকুতেন মোবাইল। আচ্ছা, এখানে কি ধরনের কাজ করা হচ্ছে রাকুতেন মোবাইলে স্পেশালি? আচ্ছা, রাকুতেন মোবাইলের কাজ হচ্ছে এরিকসন বা নোকিয়া রাকুতেন মোবাইলকে সাপ্লাই দিত। আমি এটা আগে সেই কাজ করতাম। আচ্ছা, আর এখন আমার কাজ হচ্ছে সেই সাপ্লাইটা বুঝে নেওয়া। ও, ওদেরই কাজ আবার এখানে জাস্ট আর্নিংটা এই পাশে এই পাশ। হ্যাঁ, ফলে যারা আমার সাথে আসছে, আমি যখন অ্যাকসেপ্টেন্স দিচ্ছি যে আমারই হয়তো আগের কলিগ, রাইট, এবং টেলিকম তুমি আগে বলেছি যে ভেরি নিচি মার্কেট, হাইলি স্পেশালাইজড এটা। হ্যাঁ, তুমি মার্কেটে যায় যদি বলো যে আমাকে 10 জন টেলিকম ইঞ্জিনিয়ার দাও, ইট ডাজন্ট এক্সিস্ট। আচ্ছা, এই বাই দ্য ওয়ে, রাকুতেন যখন কথা বলছো, ভাইবার ইউজ করেছো কিনা? ভাইবার রাকুতেন, এটা অনেকেই জানে না। এটা একটা সুযোগ যে ভাইবার একটা হচ্ছে যে রাকুতেন। আসলে গল্প এত বেশি, আর এই এত সংক্ষিপ্ত সময়ে জিনিসগুলো আনা খুব কঠিন। তো আমরা এতক্ষণ যে গল্পটা জানলাম, সেটা আসলে জানার জন্য যে এখানে এই লাইফে কিছু ডাইভার্সিফিকেশন আছে, মানে কিছু ভার্সাটাইল জিনিস এক জায়গাতে হয়েছে। যে সাধারণ পড়াশোনা, এগ্রিকালচার, টেক, এদিকে আমি যদি বলি হিউম্যান হেলথ বা হিউম্যান বডি ইত্যাদি নিয়ে পড়াশোনা, সবই একসাথে মিক্স আপ হয়ে আছে। আমি জানতে চাইবো যে আমরা যারা রাজশাহীতে থাকি, যেহেতু এই রাজশাহী থেকেই জাপান পর্যন্ত পৌঁছা, আমরা যারা রাজশাহীতে আছি, আমরা যারা এখন পড়াশোনা করতেছি, তাদের উদ্দেশ্যে কি, তারা, আমি দেখছি যে আমার স্পেশালি আমার নিজেরও দেখা অনেকের সাথে কথা হয়েছে, তারাও কিছুটা ক্যারিয়ার গাইড পায় না, কি করবে, কোনটা করা উচিত। বাবা মার পক্ষেও হয়তো আসলে এই প্রযুক্তি যত ফাস্ট
মানে মুভ করতেছে, বাবা মার পক্ষে আসলে গাইড করা একটু বিশেষে কঠিনই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলা, যে তারা আসলে কি করতে পারে? বেশ শক্ত কোশ্চেন, কিন্তু অ্যান্সার খুব সিম্পল, এবং এই অ্যান্সারটা মানে মোটেও আপিলিং অ্যান্সার না, এটা মানে ভালো লাগবে না, ভালো লাগবে না, আচ্ছা, পিতা এটা হচ্ছে ভেরি বিটার। আমার আব্বা মারা গেছে আমি যখন ক্লাস 6-এ পড়ি, 6-এ পড়ার সময় আব্বা মারা গেছেন, তখন আমরা ইসে আসছি, রাজশাহীতে আসছি। এবং ওই সময় ইন্টারনেট ছিল না, হ্যাঁ আমাদের পড়াশোনার এটাই ছিল ডিফিকাল্ট, যে কি হবে না হবে। লাকিলি আমার চাচা মামা যারা ছিলেন তারা এডুকেটেড ছিলেন, কিন্তু আমি তাদের কাছে রিচ কোশ্চেন করতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, তো ফার্স্ট থিং আমি বলবো যে রাজশাহীর ছেলে, বাংলাদেশের ছেলে যাই হোক না কেন, লার্নিং এ কোনো শর্টকাট নেই। ওকে, আর লার্নিং হচ্ছে আনকন্ডিশনাল, মানে কি আমি ইহা শিখিলে উহা হইব, এরকম কোনো পাথ নাই। আচ্ছা, হ্যাঁ, যে কোনো, আমার একটা খুব ভালো উক্তি কিছুদিন আগে শুনলাম, যে এএমডির সিও বলছিল যে আজ থেকে 500 বছর আগে বা আজ থেকে 500 বছর পরে টেকনোলজি অনেক চেঞ্জ হবে, তাই না? কিন্তু এডুকেশন তো বন্ধ হয়ে যাবে না, চলবে, হয়তো প্যাটার্নটা চেঞ্জ হতে পারে। এডুকেশনের বেসিক গাইডলাইন কি হতে পারে? এডুকেশনের বেসিক লক্ষ্য, মানে আমি অবজেক্টিভ বলছি না, গোল হচ্ছে প্রবলেম সলভিং। ওকে, হ্যাঁ, তোমার একটা পয়েন্ট এ আছে, তোমাকে পয়েন্ট বি তে যাইতে হবে, এই পাথটা তুমি জানো না। এটা বইয়ে কোথাও লেখা নেই। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাকে আরেকটা কথা বলি, যে আমি কর্পোরেটে আছি দেখে প্রত্যেক বছর আমি রিক্রুট করি, আমার আন্ডারে মানে প্রত্যেক বছরই নতুন ছেলে রিক্রুট, টোকিও ইউনিভার্সিটি, জাপানের টপ ইউনিভার্সিটি থেকে আসে। হ্যাঁ, খুব টাফ কম্পিটিশন। তো এই এমন না যে ভার্সিটি, আমি যখন রিক্রুট করি পার্সোনালি, আমি সাধারণত ফার্স্ট বয়, সেকেন্ড বয়, টপ ক্লাস এদেরকে আমি নিতে চাই না। আচ্ছা, কারণ আমার স্টুডেন্ট দরকার নেই। এবং আমার ইন্টারভিউতে হচ্ছে সবাই বলে যে মামুনের ইন্টারভিউ হচ্ছে ভেরি ব্রুটাল। কারণ হচ্ছে যে আমি যখন এই ছেলেটাকে নিয়ে আমি দৌড়াবো, ধরো যে তুমি নৌকাবাজ যাচ্ছ না, তুমি একটা ছোট্ট শিপে বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছ, এই পাড়ি দেওয়ার সময় তুমি একজনকে বলছো যে হালটা ধরতে, আর তুমি সামনে হয়তো ইঞ্জিন চালাইতেছো, নেভিগেশন করতেছো, তোমার সুযোগ নেই বারবার পিছনে ওকে দেখতে। না, হ্যাঁ, ট্রাস্ট করে ছেড়ে দিতে হবে। এবং কি ট্রাস্ট? এই ট্রাস্ট মানে ও একটা ভালো ছেলে, ভালো ছেলে এই সংজ্ঞাটা চলবে না। গুড এনাফ, ইটস গুড বাট নট গুড এনাফ। হলো ও আমাকে ডেলিভার করতে হবে। আমি যদি বলি ওকে রাডার ওই ও ধরে দাঁড়ায় থাকবে, ইট ডাজন্ট ম্যাটার এটা কি রেইনি, সানি, হ্যাঁ, হট, কোল্ড, ও ক্ষুধার্ত, ডাজন্ট ম্যাটার, ও দাঁড়ায় আছে। হ্যাঁ, এই জন্য হচ্ছে। এবং কর্পোরেট ওয়ার্ল্ডে তুমি যদি ভালো করতে, মানি তো এখানে কর্পোরেট ওয়ার্ল্ডে ভালো করতে চাইলে তোমাকে ডেলিভার দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখন কেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এসব চয়েস করে আমি অ্যাপ্রিশিয়েট ডেফিনেটলি করি, যে তাদেরকে আসলে একটা গিভেন টাস্ক দেওয়া হয়েছিল, এই পরিমাণ সিলেবাস আছে, এই পরিমাণ ডেলিভার, ও এটা সাকসেসফুলি করতে হয় না, তাকে কষ্ট করতে হয়েছে এবং সে সাকসেসফুলি ডেলিভারি দিয়েছে। কিন্তু এটা তো সব ফার্স্ট বই করছে। হ্যাঁ, তুমি পড়তেছো ইকোনমিক্স আজকে, যেমন আমি এগ্রিকালচারে পড়ছি, আমাকে তো কেউ বলেনি কম্পিউটার শিখতে, আমার সিলেবাসই নাই। হ্যাঁ, তুমি জানো কি না যে এই আমি 95-এ প্রথম মনে হয় কম্পিউটার শিখি, তখন পুরা বাংলাদেশে 200টা যে পিসি ছিল, কিন্তু আমি যখন আমার ক্লাস শুরু হয় তখন অলরেডি এন্টায়ার ক্যাম্পাস আমাকে কম্পিউটার মামুন বলে ডাকতো, একটা নিকনেম ছিল। এবং এই নিকনেমটা আমাকে অ্যাচিভ করতে হয়েছিল। ইটস নট মাই প্রাইড, আমি জাস্ট শেয়ার করছি যে মানে এটা আসলে কাজের কমফোর্ট জোনের বাইরে চলে যাও। হ্যাঁ, এখন মনে করো যে তোমার সামনে 5টা ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, তোমার একটা অ্যাকাউন্টেন্ট দরকার অথবা একজন সেলসম্যান দরকার, তুমি ফার্স্ট ক্লাসে সে মার্কেটিং থেকে পাস করছে, সো হোয়াট? তুমি বলো যে এমন কিছু আছে যে ও না, সে হচ্ছে ছোটবেলা থেকেই ধরো যে কিছু বিক্রি করেছে, হ্যাঁ, রেজাল্ট খুব ভালো না, ইটস ওকে, ও
ওকে, তো ও কথা বলবো। আমার তো দিন শেষে সেলস দরকার, আমার তো ওই ডিগ্রিটা আসলে আমার প্রতিষ্ঠানের জন্য লেস ইম্পর্টেন্ট। লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, মেবি যে আমাদের একটা দরকার, যে একটা বেসিক স্ট্যান্ডার্ড দরকার, একটা কিছু ফিল্টারিং, একটা ক্রাইটেরিয়া দরকার, মেবি এটা ওয়ান টাইম। হ্যাঁ, কিন্তু বাকি জীবনে আসলে ওই সার্টিফিকেটটা কেউ কখনো দেখে না, দেখতেও চায় না। দেখতে চান, যেমন আমার যে জব হয়েছে, আমার প্রথম জবের পর একটা আমার পঞ্চম জব, একটা তো আমি অ্যাপ্লাই করে দিই। আমি যদি তারা ডেকে দিয়েছে, ওরা দিয়েছে, এবং দিয়ে সববারই আমি লাকি, মেবি, মানে দিস ইজ অলসো লাকি। হ্যাঁ, এবং আমি যখন এই কম্পিউটার শিখেছি, আমার কোনো গোল ছিল না যে আমি এটা ক্যারিয়ারে নিয়ে যাব। একটা জিনিস আমি বুঝেছিলাম যে কম্পিউটার জাস্ট একটা টুল, এটা আমার লাইফটা ইজি করে দিতে হবে। হ্যাঁ, একই রকম ভাবে যে তুমি, আর এখন তো এআই সফটওয়্যার, কি বলে, মেশিন লার্নিং, এগুলা এত বেশি আসতেছে, ফুল স্ট্যাক ভার্চুয়ালাইজেশন, এইটা টেকনোলজি শুনতে কেমন লাগে, এটা হচ্ছে আমি রাজশাহী বা সব ইয়াং জেনারেশনদের বলবো, তোমরা বোঝো যে এটা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি। আমি এআই বলতেছি, আমার একটা অন্যতম লোক আছে যে আমি 70% লোক আমি ফায়ার করবো। এই জন্য আমি এআই আনতেছি। এআই শুনতে স্কুল লাগে এই জন্য না, আমার খরচ ঝামেলা বাঁচানোর জন্য। সো এআই আসতেছে মানে আমার কিছু জব কাটে হওয়ার সম্ভাবনা বেশি আছে, মানে ইন টার্মস অফ যদি তুমি ওই যে কি জানি একটা টার্ম আছে যে তুমি যদি নন রিলেভেন্ট হও, হ্যাঁ, এই জন্য স্টিল আমাকে সবসময় রিলেভেন্টই থাকতে হবে নিজে। রাইট, আমার পুরো প্রত্যেক বছর একটা সার্টেন পরিমাণ লার্নিং টার্গেট থাকে, যে আমাকে বারবার ফাইট দিতে হয় ইয়াং জেনারেশনের সাথে, যে ও যে মার্কেট থেকে আসছে, আমাকে ফাইট করলে 5 জনকে হায়ার করা যায়, 5টা ব্রেইন প্রবাবলি বেটার। হ্যাঁ, তো লং স্টোরি শর্ট, যে কোনো শর্টকাট নেই, এবং শিখতে হবে ডিপলি, এবং সবসময় কানেক্ট করার চেষ্টা করবা যে কেন আমি এটা শিখি, ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি। হ্যাঁ, যে ভার্চুয়ালাইজেশন আসতেছে, আইডিয়া হলো, তুমি তো হোস্টিং এর সাথে জড়িত, যে কেন তুমি সবাইকে একটা গোটা সার্ভার দাও না, খরচ কমানোর জন্য। তো ওকে, আগে ছিল যে, এখন আসছে নতুন ক্লাউড কনসেপ্ট। ক্লাউড মানে হলো, আগে ভার্চুয়ালে তুমি বলতো যে একটা সার্ভারকে 5 জনকে শেয়ার করবো, এখন আমি বলছি একটা সার্ভারকে 1000 জনকে শেয়ার করবো, এতটুকু করে। মাইক্রো সার্ভিস নাম শুনেছো না? মাইক্রো সার্ভিস। হ্যাঁ, তো কস্টিং। আমাদের প্রবলেম হলো, আমাদের বাবা মা বা টিচার সবসময় বলে পর পর পর, হ্যাঁ, কিন্তু কেন এটা করবো? হ্যাঁ, আর আমরা মনে একটু আল্লাদের মানুষ হই আর কি। হ্যাঁ, স্পেশালি আমরা যদি, যেহেতু রাজশাহী রাজকীয় একটা ভাব আছে, সো আমার বাবা মায়েরাও, মানে আমাদের বাবা মায়েরাও বলেন, বাবা পড়াশোনার বাইরে আর কিচ্ছু কোনো দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই, একদম মনোযোগ সহকারে পড়ো। আমরাও মনোযোগ সহকারে কিছুক্ষণ পড়ি, আর বাকি কিছুক্ষণ টিকটক, ফেসবুক, ইউটিউবে মোটামুটি ধৈর্য সহকারে সময় দেই। তো এইটা আমাদের হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, তোমার টাইম ক্রাইসিস, একটা সংক্ষেপে যদি, হ্যাঁ, আরেকটা পয়েন্ট আমার কাছে খুবই শকিং লেগেছে। আমি তোমার জব সাইটটা দেখছিলাম, rajshahijobs.com, রাইট, ভেরি নাইস ইনিশিয়েটিভ। এই জব সাইটে তোমার কাছে স্টার্ট পেলাম যে প্রায় 17,000, আই থিঙ্ক 17,000 প্লাস আছে না? ফানি থিং হলো, এই 17,000-এর মধ্যে ধরো যে ইন্টার পাস করা ছেলে পেলে ম্যাক্সিমাম না, তারা লিখছে যে নো এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এইটা হলো একটা সুইসাইডাল, বলবো যে ক্যারিয়ার সুইসাইডাল স্টেটমেন্ট। 18 বছর লাগে কমপক্ষে ইন্টার পাস করতে। 18 বছরে কত, অলমোস্ট ধরো প্লাস মাইনাস 200 মান্থ, 60,000 ডেজ। এই 60,000 ডেজে তোমার কোনো এক্সপেরিয়েন্স নাই, একটা চুরিরও এক্সপেরিয়েন্স নাই। দুঃখজনক হলো এটাই যে নো এক্সপেরিয়েন্স লেখার আগে এই জিনিসটা চিন্তা করা উচিত, যে সে আমি ইন্টারমিডিয়েট পাস করে একটা তুমি অ্যারেঞ্জ করো নাই, একটা বার্থডে অ্যারেঞ্জ করো নাই, যে একটা বিয়ে অ্যারেঞ্জ করো নাই, ক্রিকেট খেলা অ্যারেঞ্জ করো নাই। ইভেন গ্রামের বা হইতেছে এলাকার যে ক্রিকেট ছোটখাটো খেলা হয় ঈদের মৌসুমে বা বিভিন্ন সময়, সেটা অ্যারেঞ্জটাও কিন্তু একটা হচ্ছে যে এক্সপেরিয়েন্সের একটা অংশ। হ্যাঁ, আমি প্ল্যানিং করেছি, বাজেটিং করেছি, এক্সিকিউটিং করেছি। হ্যাঁ, তুমি বাংলায় দেখো, এটা করলে আমি বুঝবো যে না, এই ছেলেটা এজ এ প্রতিষ্ঠান, হ্যাঁ, মানে প্রতিষ্ঠানের কথাই তো, তাই না? যে কেন আমি ওকে হায়ার করার পসিবিলিটি তৈরি হবে। তো ওরা আসলে এই যে সেলফ সেলিং
অ্যাটিটিউড এটাও তৈরি হচ্ছে না। হ্যাঁ, সেটাই দর্শক, আসলে কথা এতই যে শেষ হচ্ছে না, কিন্তু একবারেই সব কথা আমরা না শুনি। ইনশাল্লাহ সুযোগ যদি সামনে আবার কোনো দিন হয়, ইনশাল্লাহ আমরা তার থেকে আমরা আরো কথা জানবো। তবে কথা একটাই যে ট্র্যাক যেটাই হোক, আলটিমেট গোল, আলটিমেট ডেস্টিনেশন ভালো লাগার জায়গা থেকে অনেক কিছুই হতে পারে। তো আমরা আমাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য একটু লেগে থাকতে হবে, বর্তমান প্রযুক্তি লেটেস্ট ট্রেন্ডগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে, পড়াশোনা এবং হচ্ছে যে সময় দিতে হবে, ডেডিকেটেডলি সময় দিতে হবে। আমাদের হাতে প্রচুর সময় থাকে, সময়টা দিলে আমাদের সামনের ক্যারিয়ার, সামনের জীবনটা সুন্দর হবে, এটা আমরা আশাই করি। তো আব্দুল্লাহ মামুন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই দীর্ঘ সময় দেওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।